আজকের গল্প গার্হস্থ্য। লিখেছেন সুমনা চট্টোপাধ্যায়। রাতে খেতে বসে সুদীপ্ত বলল, সৃজা, আমার মাথাটা বেশ ধরেছে। একটু চিন্তিত স্বরে সৃজা বলল, কেন গো, ঠান্ডা লাগালে নাকি? স্নানের সময় গিজার চালিয়ে গরম জল নিচ্ছ তো? না না, সেসব কিছু না। অফিসে কাজের খুব চাপ। আজকাল একটু ইনএফিসিয়েন্সি দেখলেই তো ফায়ার করে দিচ্ছে। এত চাপ নিও না, আমার চাকরিটা তো আছে। ধুর, তা বললে হয় নাকি? কত খরচ সংসারে। তোমার বাবা মা, আমার বাবা মা, তাদেরকেও তো টাকা দিতে হবে। এরপর ফ্ল্যাটের ইএমআই আছে। একজনের রোজগারে কি সব দিক সামলে নেওয়া সম্ভব? দেখছো তো, সংসার করতে গিয়ে কত এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে। এই জন্যই বলেছিলাম, এসব বিয়ে টিয়ের ঝামেলার মধ্যে যেও না। কেমন বেশ ছিলাম বন্ধুর মতো। তাই বললে কি হয় নাকি? সংসার করতে হবে না? কেন? সংসার করার জন্য কে মাথার দিব্যি দিয়েছিল তোমাকে? কে মাথার দিব্যি দিয়েছিল তুমি জানো না বুঝি? যাই হোক, আজ 3টের বেশি রুটি আমি খেতে পারবো না। 2টো রুটি তুমি তুলে রাখো। আর শোনো, আমি আজ ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবো। ঠিক আছে, মশারি টাঙিয়ে নিও। তুমি তাহলে আজ একাই শুয়ে পড়ো, আমি আজ আমার বেডরুমে ঘুমাবো। সেই ভালো, ঘুমানোর আগে ইচ্ছে হলে একটু বইটই পড়তে পারবে। দেখলাম বুদ্ধদেব গৌড় একটা বই নিয়ে এসেছ। হ্যাঁ, হরিয়ালি। মুচকি হাসলো সৃজা। খাওয়ার পর সুদীপ্ত শুতে চলে গেল। সিঙ্কে এঁটো বাসন নামিয়ে জল দিয়ে একটু ধুয়ে রাখলো সৃজা। একটু জল দিয়ে ধুয়ে না রাখলে এঁটো কামড়ে লেগে থাকে থালা বাসনে। মালা দিয়ে আবার এসে গজগজ করবে। 2টো রুটি খায়নি সুদীপ্ত। মাংস মেছেছে বেশ খানিকটা। আজ রাতে চিকেন রান্না করেছিল সৃজা। রান্না বান্না সব সৃজাই করে। মালাদি সব জোগাড় করে দেয়। আলু কেটে ধুয়ে আদা পেঁয়াজ রসুন সব মিক্সিতে বেটে দেয়। সকালবেলা পালং শাকের চচ্চড়িটা অবশ্য মালাদি করে দিয়েছিল। এত নিরামিষ রান্না সৃজা জানে না। সৃজা খালি মাছ আর মাংস রান্নাটাই করে। একটা রুটি মেকার কিনে নিয়েছে, ওতেই রুটিটা করে নেয়। মালাদি বলেছিল, আমি রুটিটা বিকেলে করে রেখে যাব বৌদি। সৃজা আঁতকে উঠে বলেছিল, তুমি 5:30টায় রুটি করে রাখবে, আর সেই রুটি আমি রাত 10টায় খাবো? কখনো না। হাতে গরম রুটি না হলে আমার ভালো লাগে না। সকালের ভাত ডাল অবশ্য মালাদি করে দেয়, কারণ 9টার সময় সৃজারও অফিস বেরোনো তাড়া থাকে। সৃজা সুদীপ্ত অফিস বেরিয়ে যাবার পর মালা ঘর পরিষ্কার করে। ঘরদোর পরিষ্কার করে বিকেলে রান্নার জোগাড় করে ফ্ল্যাটের দরজা লক করে মালা চলে যায়। বিকেলে আর কাজে আসে না। ওই একবেলার জন্যই তাকে 2000 টাকা মাইনে দিতে হয়। ফ্ল্যাট কেনার জন্য মোটা অঙ্কের ইএমআই দিতে হচ্ছে। জোকা থেকে আরও একটু দূরে ভাষায় 2 বেডরুমের ফ্ল্যাট কিনেছে সৃজা সুদীপ্ত। এসবই বাড়তি খরচ, সংসার করার খেসারত। এই জন্যই প্রথম থেকেই বিয়ে করতে এত অমত ছিল সৃজার। যদিও সে আপত্তি আর টিকল না শেষ পর্যন্ত। সৃজার এই একা থাকার সিদ্ধান্তে মা যদিও খুশি হয়নি, কিন্তু সৃজার বাবা বেশ খুশি হয়েছিল। তিনি যেরকম স্বার্থপর মানুষ, তাতে তার পক্ষে খুশি হওয়াটাই স্বাভাবিক। মানুষের আর্থিক অসহায়তা হয়তো এভাবেই মানুষকে স্বার্থপর করে তোলে। সৃজা একটি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। নৈহাটির একটা কারখানায় কাজ করত সৃজার বাবা। মাইনে ছিল নিতান্তই কম। সেটুকু দিতেও অনেক সময় 10 তারিখ পার হয়ে যেত কারখানা কর্তৃপক্ষের। একবার তো কারখানা বন্ধ হয়েই গেল 6 মাসের জন্য। তখন ট্রেনে উঠে ধূপ আর নানা রকম টুকিটাকি জিনিস বিক্রি করত সৃজার বাবা। মাকেও একটা বাড়িতে রান্নার কাজ ধরতে হয়েছিল। ছোট থেকেই সংসারে অভাব দেখে বড় হয়েছে সৃজা। তবু মাসের প্রথমে কখনো একটু কুচো চিংড়ির বড়া, মুরগির পাতলা ঝোল, ভোলা মাছের ঝাল, এসব কি আর হতো না? নিশ্চয়ই হতো। কিন্তু সৃজার ওর বাবা খেয়ে উঠে যাবার পর সৃজার মায়ের পাতে আর বিশেষ কিছুই থাকতো না। ওদের খাওয়া হয়ে যাওয়ার পর মা খেতে বসতো। সৃজা বলতো কখনো কখনো, তুমি আমাদের সাথে খেতে বসো না মা। সৃজার মা বলতো, না রে মা, তোদের খাইয়ে তবে বসবো। আমার মাকেও তো এমনটাই করতে দেখেছি। সেসব অনেক আগের কথা মা। এখনকার যুগে সবাই একসাথেই খেতে বসে। আমার বন্ধুদের মায়েরাও তো। সৃজার মা বিরক্ত হতেন, বলতেন, যাদের বাড়িতে যেরকম নিয়ম হয় মা, আমাদের গরিবের সংসারে এমনটাই দস্তুর। সৃজা আর কথা বাড়াতো না। গরিবের সংসার, এইটাই তো মূল কথা। আর এই গরিবের সংসারে প্রয়োজনের তুলনায় বেশ কিছুটা কম করেই রান্না করা হয়।
তাই সবার পেট ভরার পর খেতে বসবেন গৃহিণী। যেটুকু খাবার অতিরিক্ত থাকবে সেটুকু দিয়েই পেট ভরাতে হবে সৃজার মাকে। তাদের গার্হস্থ্য জীবনে মাও কি অতিরিক্ত? বুঝতে পারে না সৃজা। মা জোর করে সবটুকু ভালো মন্দ তুলে দিতেন সৃজা আর ওর বাবার পাতে। মা বলতেন, আমার এত আমিষ খেতে ভালো লাগে না রে। সৃজা বলতো, ডালও তো নেই তোমার। দিদা যে বলে ডাল খেতে খুব ভালোবাসো তুমি, মুসুর ডাল, মুগ ডাল। মুগের ডাল অবশ্য সৃজাদের বাড়িতে খুব একটা হতো না, পাতলা করে মুসুর ডালই হতো। সৃজার কথা শোনার পর মা সেই ডালের মধ্যে আরও খানিকটা জল ঢেলে দিয়ে বলতো, এই তো অনেকটা হয়ে গেল, বেশি ঘন যে আমার সহ্য হয় না রে। সৃজা অবাক হয়ে বাবাকে দেখত। মায়ের যে কোনো কিছুই নেই এটা কি বাবার চোখেই পড়ে না, নাকি তিনি দেখেও দেখেন না? এমনকি কোনো দিন পর্যাপ্ত ভাতও তো থাকতো না মায়ের। মায়ের যে ক্রমশ হিমোগ্লোবিন কমে আসছে, অ্যানিমিয়া গ্রাস করছে মাকে, স্পষ্ট বুঝতে পারত সৃজা। ঘরের কথা বাইরের লোককে বলতে নেই, এই কথা মায়ের মুখে ছোট থেকেই শুনছে সৃজা। তবু কি এক অজানা আশঙ্কায় সব কথা বলে ফেলেছিল প্রাণের বন্ধু শ্রীলেখাকে। সব শুনে শ্রীলেখা বলেছিল, আমার বাবাও ঠিক এইরকমই। সৃজা বলেছিল, কিন্তু তোর বাবা তো সরকারি ভালো চাকরি করে রে, তোদের তো আর আমাদের মতো অভাব নেই। সেই জন্যই তো আমাদের বাড়িতে কাতলা আসে, গলদা চিংড়ির মালাইকারি হয়, কিন্তু মা তো আমাদেরই সব দিয়ে দেয়। ওই তোর মায়ের মতোই বলে গলদা চিংড়ি নাকি মা ভালোই বাসে না, অথচ দিদা আমায় বলেছে মার প্রিয় ডিশ হলো গলদা চিংড়ির মালাইকারি। কাকিমা কেন তোদের সব দিয়ে দেন, সে কথা তাকে জিজ্ঞেস করিসনি কখনো? হ্যাঁ করেছিলাম তো। কি বললেন কাকিমা? মা বলে, ওসব বাবার টাকায় কেনা তো, তাই বাবার পাতে ওসব ভালো ভালো দামি দামি খাবার মা বেশি করে তুলে দেবে। মনে মনে এমনটাই চান বাবা। ছি, সব ছেলেরাই এরকমই হয় বল? ও মা, তা হবে কেন? আমার দাদা ভাই তো একেবারে অন্যরকম, বাবাকে লুকিয়ে কত কিছু আমাকে দিয়ে দেয়। কেন লুকিয়ে কেন? বাবা যে আমাকেও সব কিছু কম কম দিতে চায়, বলে এখন থেকে কড়া শাসনে না রাখলে শ্বশুরবাড়ি গিয়ে মানিয়ে চলতে পারবো না। কিন্তু দাদা ভাই বলে, মেয়েরা কি চিরকাল পায়ের তলায় পড়ে থেকে মার খাবে নাকি? জানিস বনু, যতদিন না তুই চাকরি পাচ্ছিস আমি কিছুতেই তোর বিয়ে হতে দেব না। আর এরপরও শ্বশুর বাড়িতে যদি কেউ অত্যাচার করে তোর ওপর, চলে আসবে আমার কাছে, তোর দাদা ভাইয়ের কাছে। শ্রীলেখার কথা শুনে সৃজার মনের গহীন কোণে যেন কোকিল ডেকে উঠত। শ্রীলেখার বাড়ি গিয়ে ওর দাদা সুদীপ্তকে দেখেছিল সৃজা। প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, বলিষ্ঠ কাঁধ, চওড়া বুক, প্রশস্ত হৃদয় না হলে কি কেউ মেয়েদের দুঃখের কথা এমনি করে বুঝতে পারে? মনে মনে ভাবত সৃজা। রান্নাঘরের সব কাজ সেরে সৃজা ঘরে ঢুকে দেখলো অঘরে ঘুমোচ্ছে সুদীপ্ত। সুদীপ্তর ঘরে দরজাটা টেনে দিয়ে লিভিং রুমের সোফায় এসে বসল সৃজা। আজ যেন স্মৃতিরা মিছিল করে আসছে সৃজার মস্তিষ্কে। গোমরা মুখ করে বসে মায়ের খাওয়া দেখত সৃজা, আর ভাবত কবে লেখাপড়া শিখবে, বড় হবে, চাকরি করবে। তারপর এত এত রান্না হবে তাদের বাড়িতে যে ওরা 3 জনে মিলে খেয়েও শেষ করতে পারবে না। এসব ভাবতে ভাবতেই অজান্তে খুশিতেই ঝলমল করে উঠত সৃজার চোখ। সেই খুশি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতো না। বাবার ঢেকুর তোলার শব্দ কানে আসলেই নিঃশব্দ তিক্ততায় সৃজার মন থেকে এক নিমেষে উদাও হতো সেই সুদূর ভবিষ্যতের স্বপ্নমাখা সম্পন্ন গার্হস্থ্য জীবনের সুখী চিত্র। লিভিং রুমে সোফায় বসে বসে নিজের হাত আর পায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল সৃজা। হাতের আঙুলের ডগা বেশ কর্কশ, একটু যেন ফেটেও গেছে। পায়ের গোড়ালি বেশ ভালো রকমই ফেটেছে, ময়লা জমেছে। যদিও সৃজার পায়ের গোড়ালি মসৃণ ছিল না কোনো দিন, তবু এই অবস্থা তো ছিল না। নিজের হাত পায়ের অবস্থা দেখে কান্না পেল সৃজার। পরিচর্যার অভাবেই যে এমনটা হয়েছে বুঝতে পারছে সৃজা। সোফা থেকে উঠে নিজের বেডরুমে ঢুকলো সৃজা। 2 বেডরুমের ফ্ল্যাটটা এভাবেই সাজিয়েছে সৃজা। একটাতে নিজের আলমারি আর সাজ সরঞ্জাম রেখেছে, আর অন্যটায় সুদীপ্তর আলমারি আর প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছে। সৃজা মনে মনে বলল, এই একটা বুদ্ধির কাজ করেছিল সে। সুদীপ্তর অবশ্য এতে তেমন সায় ছিল না। বলেছিল, বিয়ের প্রথমেই বেডরুম আলাদা করে ফেললে সৃজা। সৃজা বলেছিল, এভাবে ভাবছো কেন? কোনো কারণে, ধরো সেটা ক্লান্তিবশত হতে পারে, দুজনের মধ্যে কোনো কারণে একটু নিরিবিলিতে ঘুমোতে ইচ্ছে হলে, তখন কত সুবিধা হবে বলো তো। তাছাড়া আরও একটা ব্যাপার আছে।
রহস্যের গন্ধ পেল সুদীপ্ত। ভুরু তুলে বলল, কি ব্যাপার? লজ্জায় মুখ নিচু করে সৃজা বলেছিল, তোমার বেডরুমে পোশাক পাল্টাতে আমার অসুবিধা হবে না? সৃজার কাঁধে হাত রেখে সুদীপ্ত বলেছিল, কেন অসুবিধা হবে কেন? স্বামী স্ত্রীর মধ্যে আবার এত আড়াল কিসের? মাঝে মাঝে একটু আড়াল থাকা ভালো মশাই, তাতে একটু রহস্য থাকবে, বুঝেছ? দূর, আমার কাছে তুমি কোনোদিন পুরনো হবে না। ভাত তো আমরা রোজ রোজ খাই, তাই বলে কি একঘেয়ে লাগে? প্রতিদিনই তো একই রকমই তৃপ্তি করে খাই, তাই না? ড্রেসিং টেবিলের আয়নায় মুখ দেখল সৃজা। তবে আজ রাতে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মোটেই তৃপ্তি পেল না সৃজা। সারাদিন সংসার আর অফিসের কাজের চাপে একই শ্রী হয়েছে তার। মুখের ত্বকের চিকন পেলবতা প্রায় অন্তর্হিত। এই তো সবে 1 মাস হলো বিয়ে হয়েছে, এর মধ্যেই যদি এই অবস্থা হয়, তাহলে তো কয়েক বছরের মধ্যেই বলিরেখা পড়বে মুখে। আর চুলের অবস্থা, প্রায় প্রতিদিনই তো চিরুনি চালালেই মুঠো মুঠো চুল উঠে আসছে। শ্যাম্পু করেই কোনো রকমে বেরিয়ে আসে বাথরুম থেকে, কন্ডিশনার লাগানোর কথা মনেই থাকে না। বিছানার উপর রাখা হরিয়ালি উপন্যাসটির দিকে তাকিয়ে পলকে চোখ ফিরিয়ে নিল সৃজা। ওটা পরে পড়লেও চলবে, কেউ তো আর নিয়ে পালিয়ে যাচ্ছে না। আগে নিজের যত্ন, তারপরে সব কিছু। কাল রান্নাঘরের দিকেও মোটেও যাবে না সৃজা। সকাল না হতে বিছানাও ছাড়বে না। যতক্ষণ খুশি ততক্ষণ ঘুমাবে। চুলোয় যাক সংসার। কেন প্রতিদিন সৃজাই ঘুম থেকে উঠে চা ধরবে সুদীপ্তের মুখের সামনে? সংসারটাকে সৃজার একার? সব কাজ কেন একা একা করবে সৃজা? এদিকে বিয়ের আগে কত বড় বড় কথা বলেছিল সুদীপ্ত। এত ভয় পাচ্ছ কেন সৃজা? সব কাজ দুজনে মিলে যখন গল্প করতে করতে করব, তখন দেখবে কেমন হুশ করে ম্যাজিকের মতো সব কাজ হয়ে যাবে। রোজ সকালে তোমাকে আমি ঘুম থেকে ডেকে দেব, চুলে বিলি কেটে তেল মাখিয়ে দেব। সব মিথ্যে প্রতিশ্রুতি, মনে মনে বলল সৃজা। এসব ভালো ভালো কথা বলে ভাই বোন দুজনে মিলে ফাঁসিয়েছে তাকে। শ্রীলেখা তো বোঝাতে বোঝাতে শেষমেশ হাল ছেড়ে দিয়েছিল। বিয়ে পাশ করার পর বিয়ে হয়ে গিয়েছিল শ্রীলেখার। ওর বাবাই বিয়েটা দিয়েছিলেন। চাকরি পাওয়া পর্যন্ত আর অপেক্ষা করেনি। বাবার শরীরের অবস্থা দেখে বাধা দিতে পারেনি সুদীপ্ত। শ্রীলেখার বিয়ে হয়েছিল পুনেতে। ওর বিয়ের 1 বছরের মাথায় সুদীপ্তর বাবার স্ট্রোক হলো। সেই থেকে তিনি আরও অসুস্থ। সুদীপ্তকে চাকরি সূত্রে কলকাতায় থাকতে হয়। কলকাতায় পেইং গেস্ট থাকতো সুদীপ্ত। ইতিমধ্যে শ্রীলেখা প্রেগনেন্ট হয়েছিল। ও শ্বশুর শাশুড়ি দুজনেই গত হয়েছেন। তাই সুদীপ্তর বাবা একটু সুস্থ হবার পর ওর মা আর বাবা দুজনেই পুনে চলে গেলেন মেয়ের কাছে। সুদীপ্তদের নৈহাটির বাড়ি এখন তালা বন্ধ দেওয়াই থাকে। সৃজাও কলকাতায় চাকরি সূত্রে চলে এসেছিল। মাসির বাড়িতে থাকতো। অফিস পাড়ায় যে বেসরকারি অফিসে কাজ করে সৃজা, সেখানে মাইনে খুব বেশি নয়, মাত্র 30,000 টাকা পায় সৃজা। তার মধ্যে 10,000 মাসির হাতেই তুলে দিত, আর 10,000 টাকা মাকে পাঠিয়ে দিত। এরপর যেটুকু হাতে থাকতো সৃজা, তার থেকে নিজের হাত খরচ বাদ দিয়ে এমন কিছু সঞ্চয় করতে পারেনি। তুলনামূলকভাবে সুদীপ্ত মাইনে পায় সৃজার থেকে অনেকটাই বেশি। সৃজার চেয়ে দ্বিগুণের বেশি মাইনে পায় সুদীপ্ত। ধর্মতলার একটি অফিসে অ্যাকাউন্টেন্ট পদে কাজ করে সুদীপ্ত। সৃজার মনে হলো সুদীপ্ত বেশি টাকা রোজগার করে, ফ্ল্যাটের প্রাথমিক পেমেন্ট থেকে শুরু করে ইএমআই সবটাই সুদীপ্ত দিয়ে আসছে। তাই কি সংসারের কোনো কাজই সে হাত লাগাতে চায় না? না, প্রথম প্রথম তো হাত লাগাতে এসেছিল সুদীপ্ত। সৃজাই তো তাকে নিরস্ত করেছিল। বলেছিল, তুমি সরো তো, আমি একাই করে নিতে পারবো। সুদীপ্ত বলেছিল, পারবে না, কষ্ট হবে তোমার। সৃজা বলেছিল, পারবো, তুমি করলে আমার কাজ আরও বেড়ে যাবে। রান্নাঘর নোংরা করে দিয়ে তুমি আরও 1 কাজ বাড়া করে দেবে। তাহলে আজ কেন সুদীপ্তকে দোষী ভাবছে সৃজা? ওর মনটাই কি তাহলে ছোট? সব কিছুকে সৃজা কি এভাবে জটিল করে ভাবছে? শ্রীলেখাও তো তাকে একই রকমই বলেছিল। রাগে গনগন করতে করতে শ্রীলেখা সৃজাকে ফোন করে বলেছিল, তুই আমার বন্ধু না শত্রু রে? সৃজা ভালো মানুষের মতো গলা করে বলেছিল, কেন, আমি আবার কি করলাম? কি করেছিস তুই জানিস না? আমার দাদাভাইয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করলি তুই, সেই ক্লাস 10 থেকে। 14 বছর প্রেম করার পর বলছিস বিয়ে করতে পারবি না, লিভ টুগেদার করবি তুই দাদাভাইয়ের সাথে। ভালো প্রস্তাবই তো দিয়েছি। মানে কি বলছিস তুই, ভেবে দেখেছিস? অনেক ভেবেচিন্তেই তো বলেছি। কোনো কারণে মনে মালিন্য হলে জোর করে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হবে না। আবার যদি ভেঙে বেরিয়ে আসতে চাই, তাহলে কোর্ট কাছারি করতে হবে না।
সংসার শুরু করার আগেই সেটা ভেঙে ফেলার কথা তুই ভেবে ফেলেছিস? তোকে তো আমি পুরো সরল ভাবতাম রে। এখন তো দেখছি আমি তোকে মোটেই চিনতে পারিনি। এভাবে বলিস না, কোনো কিছু শুরু করার আগে তার নেগেটিভ দিকগুলোর কথাও তো মাথায় রাখা উচিত। এরপর আর কোনো কথা বলেনি শ্রীলেখা। ঠোঁট ফাঁক করে কিছু একটা বলতে গিয়ে থেমে গিয়েছিল। তারপর সশব্দে ফোনটা কেটে দিয়েছিল। সৃজা কয়েকবার ফোন করলেও শ্রীলেখা তার কল রিসিভ করেনি। সৃজা এরপর সুদীপ্তকে ফোন করে সব কথা জানিয়েছিল। শ্রীলেখার সাথে বোধহয় কথাই বন্ধ হয়ে গেল আমার। সুদীপ্ত বলেছিল, চিন্তা করো না, খুচরো মেয়েলি ব্যাপার, বিয়েটা করলেই সব মিটে যাবে। আমার মাও ভীষণ চাপ দিচ্ছে। তোমারই বা এত আপত্তি, ভয় পাওয়ার কি আছে, মাথায় ঢুকছে না আমার। এরপর আর অমাত করতে পারেনি সৃজা। রেজিস্ট্রি করে বিয়েটা শেষমেশ করেই ফেলল। শ্রীলেখার আবার বাচ্চা হবে, 7 মাস চলছে। বলেছে বাচ্চাটা হবার 3 মাস পরেই আসবে। তখনই আত্মীয় বন্ধুদের নিয়ে ছোটোখাটো একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হবে। সৃজা বলেছিল, বিয়েটা আর কয়েকটা মাস পরে করলেই তো হয়। সুদীপ্তর মা বলেছিল, না রে মা, এই এখন তুই রাজি হয়েছিস, এখন সেরে নেওয়াই ভালো। বলা যায় না, আবার কয়েক মাস পরেই হয়তো মত বদলে ফেললি। সৃজারও এখন হঠাৎ করে এই কথাটাই মনে হলো। কাল আবার হয়তো সংসারের নানা কাজে ডুবে যাবে, তাই এখনই গরম জল করে তাতে একটু শ্যাম্পু দিয়ে হাত পা সব ঘষে ঘষে পরিষ্কার করবি। তারপর ক্রিম লাগিয়ে নেল পালিশ লাগাবে। মুখটাও ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ভালো করে নাইট ক্রিম মাখবে। নারকেল তেল গরম করে চুলে আর মাথায় মালিশ করবে। শ্যাম্পু অবশ্য কাল করবে। সব কিছু শেষ হবার পর সৃজা দেখল রাত প্রায় 12টা বাজে। বুদ্ধদেব গুহর লেখা বইটা পড়ার বৃথা চেষ্টা করলো সৃজা। ঘুমে চোখ জড়িয়ে এলো সৃজার। 2 চোখের পাতা লেপটে গেল চোখের কোলে। হাত থেকে বইটা আলগা হয়ে খসে পড়ল সৃজার বুকের ওপর। পরের দিন সকালে ঘুম ভাঙল সৃজার সুদীপ্তর ডাকে। কি গো, আর কতক্ষণ ঘুমাবে? ধর্মর করে উঠে বসে সৃজা বলল, কটা বাজে এখন? 10টা বেজে গেছে। মালাদি কাজে আসেনি? মালাদি কাজ করে চলে গেছে। সে কি, আমাকে ডাকুনি কেন? রান্নার কি হবে? চোখ ছাপিয়ে জল এলো সৃজার। যত্ন করে মুছিয়ে দিয়ে সুদীপ্ত বলল, আমি আজ তোমার জন্য চিকেন স্যান্ডউইচ বানিয়েছি, ওটা খেয়ে আমরা কফি খাবো। আর দুপুরের জন্য হোম ডেলিভারি বলে দিয়েছি। তারপর বিকেলে আমরা সিনেমা দেখতে যাব। তারপর তুমি চাইলে শপিং করতে পারো। রাতের খাবারটা আজ হোটেল থেকেই খেয়ে ফিরব। খুব আনন্দ হচ্ছে সৃজার। মনে হচ্ছে এখনই জড়িয়ে ধরে চুমু খাই সুদীপ্তকে। 2 হাত দিয়ে সৃজার গাল ধরে সুদীপ্ত বলল, কাল রাতে পড়েছ? সৃজা বলল, কি? পাশে পড়ে থাকা বইটাকে ইশারা করে দেখিয়ে সুদীপ্ত বলল, হরিয়ালি। না, আজ পড়ব। কখন? আজ রাতে। না, আজ রাতে আমি একটা কাজ করব। কি? হরিয়ালি মানে জানো তুমি? না গো, জানি না। শস্যের জন্য বীজ বপন। সন্তান না এলে আমাদের গার্হস্থ্য জীবনটা খুব ফাঁকা ফাঁকা লাগবে আমার। তাই আজ রাতে তোমার গর্ভে আমি বীজ বপন করবই। সৃজা সুদীপ্তর বুকে কিল মেরে ফিসফিস করে বলল, অসভ্য। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।